This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। দেখছেন সুপার প্রাইম টাইম, আমি আত্রি আপনাদের সঙ্গে রয়েছি। প্রথমে যে খবর আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিক্ষোভের খবর, কারণ হরিশ মুখার্জি রোডে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। কলকাতা থেকে জেলা, তার জন্য দিকে দিকে প্রতিবাদ চলছে বিজেপির। পোদ্দার কোর্টের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কয়েকজন বিজেপি কর্মী। ব্যারাকপুর বর্ধমানেও বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটা পোদ্দার কোর্টের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মীরা। রাস্তায় বসে পড়েও বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রতিবাদে এই বিক্ষোভ। পোদ্দার কোর্ট থেকে আমাদের সঙ্গে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখানকার ছবি আপনাদের প্রথমে দেখাচ্ছি এবং পরিস্থিতি একটু জানার চেষ্টা করব। সুশোভন, প্রতিবাদ বিক্ষোভ চলছে এই মুহূর্তে, টায়ার জ্বালিয়ে স্লোগানিং চলছে, কি বলছেন বিজেপির কর্মীরা? দেখো, কিছুক্ষণ আগেই টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এখন লালবাজারের একবারে পিছনের গেটে রয়েছে সুকান্ত মজুমদার। তাকে কখন ছাড়া হবে তার জন্য বিজেপির যারা অন্য সদস্যরা রয়েছে, সমর্থকরা রয়েছেন, তারা এখানে কিন্তু জমায়েত করছেন। আমার সঙ্গে রয়েছেন। আচ্ছা, জিজ্ঞাসা করবো, আপনারা কি এখানে জমায়েত করছেন সুকান্ত মজুমদারের জন্য? দেখুন, আজকে দুপুর থেকে যে ঘটনাক্রম আমরা দেখছি, এক ভদ্রলোক একজন প্রবাসী ভারতীয়র সঙ্গে দেখা করবার জন্য সুকান্তদা যাওয়ার, যেখানে ওনার কোনো ফোর্স ছিল না, পায়ে হেঁটে যেতে চেয়েছেন। পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ যে ন্যাক্কারজনক ভূমিকা নিল, এই দলদাসের পর্যায়ে নিয়ে গেল, যে জায়গায় নিয়ে গেল, এটা সত্যি লজ্জার। হ্যাঁ, নিশ্চয়ই তার জন্য প্রতিবাদ হবে আজকে এবং আগামীকাল আমাদের জেলা জুড়ে প্রতিবাদ হবে। এই একটা অকারণ হেনস্থার জন্য আমাদের রাজ্য সভাপতি, ভারত সরকারের মন্ত্রী, তিনি পায়ে হেঁটে যেতে চেয়েছিলেন ওখান থেকে একটুখানি দূরত্বে, তাকে যেতে বাধা শুধু নয়, তাকে এবং যার সঙ্গে দেখা করেছেন দুজনকেই অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। এর কারণ কি আমি জানি না, শুধুমাত্র দলদাসগিরি যখন পুলিশ করে বেড়াচ্ছে। আমরা দেখতে পেয়েছিলাম অনুব্রত যেরকম করে ফোন করেছিলেন পুলিশকে, যে ভাষাটা পুলিশ বোঝেন, হয়তো উনি সেটা বলতে পেরেছিলেন, সেই জন্য আজও উনি কাস্টাডিতে এলেন না, উনি দেখা করলেন না। কিন্তু অদ্ভুতভাবে একজন মানুষ আর একজনের সঙ্গে দেখবেন আপনার নাগরিক যে আইন, সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেটাই তো এটা বড় কারণ। আমরা সারা রাজ্য জুড়ে আজকে এবং আগামীকাল প্রতিবাদ চলছে। আপনারা দেখলেন একটু আগে এখানে প্রতিবাদ চলেছে, উত্তর কলকাতার ছেলেরা করেছে এবং আগামীতেও এটা চলতে থাকবে। অর্থাৎ প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে। আর এর পাশাপাশি আপনাদের দেখাবো যে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়ে এই পুরো ঘটনাক্রম শুরু হয়, সেই চিকিৎসককে লালবাজার থেকে ছাড়া হয়েছে। রজত শুভ্র মুখোপাধ্যায়, তিনি কি বলছেন লালবাজার থেকে বেরিয়ে, শুনুন। আমার কিছু বলার নেই। আমি দেখুন 25 বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম, তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে, তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কর্ডনের মাঝে। আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি একজন মিনিস্টার। আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল। এটা এখন আমি হাসছি, বাট মানে আই ওয়াজ রিয়েলি প্যানিক স্ট্রিকেন। ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময়। যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে, ওভাবে কোনো ভদ্র মানুষকে ওইভাবে মানে চোর পকেট মারকেও ওইভাবে করে না। তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইট পুলিশ ওইরকম ধরনের কাজ করে থাকে। তা আমি সেরকম রাইট করেছি বলে মনে হয় না। আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। কেলকে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে। এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি। প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলবে। আপনারা শুনলেন বিজেপি কর্মীর তরফ থেকেও বলা হয়েছে। আর ব্যারাকপুর, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় বিজেপির কর্মীরা তারা প্রতিবাদে সামিল হন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, তারা প্রতিবাদ করছেন। পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার যখন রাস্তায় নেমেছে, একদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মুসলমান লোকের দোকান থেকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে
পশ্চিমবঙ্গ দিবস পালন করার ক্ষেত্রে সুকান্ত মজুমদার যখন রাস্তায় নেমেছেন, রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী তাকে অন্যায়ভাবে আটক করেছে। আমরা সরকারের অন্যায় অত্যাচার মানব না। সুকান্ত মজুমদারকে যতক্ষণ না রেহাই দেওয়া হবে আমরা রাস্তায় থাকবো এবং আমরা আন্দোলন করব। আর এই যে ঘটনাক্রম অর্থাৎ প্রতিবাদ দেখছেন, সেই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি যা কিছু চলছে যেখান থেকে শুরু সেটা হচ্ছে ভবানীপুর। নামটা শুনেই কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন কেন ভবানীপুরের কথা বলা হচ্ছে। শুক্রবার সারা দিন সরগরম রইল ভবানীপুর। সৌজন্য বিজেপির রাজ্য সভাপতি। এবেলা ওবেলা মুখ্যমন্ত্রী কেন্দ্রের মানুষ কি দেখলেন? রাজ্য বিজেপির সিতারে জমি পার চলে এসেছে। শুক্রবারের বক্স অফিসে অন্তত ভবানীপুরে আমির খানকে টক্কর দিলেন সুকান্ত মজুমদার। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি বলেছিলেন শুভেন্দু। তারপর ফোনে কথা হয়েছিল, আমি মিষ্টি সাজিয়ে বসে আছি, আমরা একটু মিষ্টি খাবো। আমাকে ভয় দেখিয়ে খুব একটা কোনো লাভ হবে না। আমি কি ওরা জানেই না। ওনার উপরে কি নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে? অ্যাবসলিউটলি, একটা তো কিছু হচ্ছে, একটা আজ থেকে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের, আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ, আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে। যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়া হচ্ছে দেখে মনে হচ্ছে এটা কলকাতার পুলিশ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের পুলিশ। মহিলা পুলিশকে দিয়ে বাইক আটকানো হলো এবং আমরা যখন বললাম যে আমরা দলীয় পতাকা নিয়ে করবো না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবো, তখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো। দিলীপ বাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে, এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। এরপর দলীয় কর্মীদের নিয়ে পুলিশের বাধা সরিয়ে নিজেই বাইক চালিয়ে নেতাজির বাড়ি পৌঁছন সুকান্ত। পিছনে নিরাপত্তা রক্ষীকে বসিয়ে বাইকে সওয়ার বিজেপি রাজ্য সভাপতিকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। শেষমেশ হেলমেট পরার আইন মেনেই পুলিশের চোখে আইন অমান্যের যাত্রা শেষ হয় সুকান্ত। সৌরভ দত্ত, সুজয় পাল ও সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, টিভি 9 বাংলা। বিরোধী দলের নেতারা প্রায়শই এই অভিযোগ করেন যে তাদের আটকাতে রাজ্যের পুলিশ যত সক্রিয় হয়, সেই সক্রিয়তা যদি এ রাজ্যের দুর্নীতি দমনে তারা দেখাতেন তাহলে এ রাজ্যের জন্য বোধহয় মঙ্গল হতো। কিন্তু এই গুরুদেবের বাংলায় দুর্নীতির এই গুরুমারা বিদ্যে কে কাকে শেখালো সেটা এক গবেষণার বিষয়, এ নিয়ে আর বিশেষ কিছু আমি বলছি না। কিন্তু এর রেশেই চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা নির্দেশিকায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ধাক্কার পর ধাক্কা। ওবিসি মামলার পরে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির ভাতা মামলাতেও ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আপাতত এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা নয়, রাজ্য সরকারের ভাতা নির্দেশিকায় 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের। চাকরির পর ভাতাও হারিয়ে কর্মীরা বলছেন চালে ডালে মিশে যেতেই সব শেষ।
বারবার অনুরোধ করেছিলাম ভাতাটা যদি দেন শুধুমাত্র যোগ্যদের জন্যই ঘোষণা করুন। এই টাকা হলো জনগণের টাকা। যতবারই আপনারা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিতে চাইবেন ততবারই সমস্ত কিছুই আটকে যাবে। নেতাজি ইন্ডোরের সভায় চাকরিহারা শিক্ষকদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে গত 14ই মে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 20,000 টাকা করে মাসিক ভাতা ঘোষণা করেন তিনি। ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 2025 পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সংক্রান্ত নির্দেশিকাতেই এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। 19 পাতার রায়ে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজ্যের এই উদ্যোগ সর্বোচ্চ আদালতের রায়কে অতিক্রম করে যেতে চলেছে। অপছন্দ হলেও সুপ্রিম কোর্টের রায় সকলকে মানতে হবে। বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের বিশ্বাস কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই প্রকল্পে কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি রাজ্য সরকার। কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না। কিন্তু এটা স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি গিয়েছিল তারা টাকা পাবেন। তাই আদালত রাজ্য সরকারকে এমন প্রকল্প চালানোর অনুমতি দেবে না, যা আসলে দুর্নীতি প্রতারণামূলক কাজকে সমর্থনের জন্যই করা হয়েছে। আমরা বলছি দিতে হলে 31 লক্ষকে দাও, যে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত সেগুলোকে বাদ দিয়ে বাদবাকি 31 লক্ষকে ভাতা দাও। যারা সাদা খাতা জমা দিয়ে শিক্ষাকর্মী হিসাবে নিয়োগ পেল, মাইনে পেল, সেই মাইনে ফেরত দিতে হবে, তাদের কাস্টডিতে যেতে হবে, তাদেরকে টাকা দেওয়া হবে। এটা তো চলতে পারে না। সম্প্রতি রাজ্যের তৈরি ওবিসি সংরক্ষণের নতুন তালিকায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা নির্দেশিকাতেও আপাতত স্থগিতাদেশ। যে দুটি ইস্যুকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন হলে ব্রাত্য বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না। কোর্ট কন্টেম্প্ট হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন, ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন, এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। চাকরিহারা শিক্ষকরা ভাতা পাচ্ছেন, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা আপাতত ভাতা পাবেন না। কিন্তু যা হলো সবটাই যে দুর্নীতির জন্য তা ফের স্পষ্ট করে দিল আদালত। শ্রাবন্তী সাহা ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা আর নতুন করে বহুতল নির্মাণে সতর্ক এবার পুর আর নগর উন্নয়ন দফতর। বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং কলকাতা শহরে নতুন করে 9 তলা বহুতল নির্মাণে অনুমতি দেবে না পুরসভা, জানিয়ে দিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল নির্মাণে কড়াকড়ি আনা হচ্ছে। অবশ্য যারা ইতিমধ্যে অনুমতি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়। 20 কিলোমিটারের মধ্যে সেখানে কোনো হাই রাইজ বাড়ি, কোন ডিজি বিল্ডিংকে বলে দিয়েছি যে কোনো হাই রাইজ স্যাংশন এখন না দিতে, কোনো হাই রাইজ। আমাদের এখনও ওটা আসেনি, আসুক, আসলে আমরা দেখে নিয়ে সেই বেসিসে ব্যবস্থা নিই। বড় হাই রাইজের ক্ষেত্রে অনেক সময় মিউনিসিপ্যালিটি দেয় না, সেগুলো পাঠিয়ে দেয় কেএমডিএকে, কেএমডিকেও বলা আছে। আর হাই রাইজ বিল্ডিং এখন দিও না যতক্ষণ ওইটাকে আমরা বিশ্লেষণ করি যে কি করেছে না করছে, বিশ্লেষণ। 25.5 মিটার তার উপরে এখন দিচ্ছি না। G+8 8 তলা পর্যন্ত দেবে, তার উপরে এখন আর যাওয়া মানা হচ্ছে, কারণ ভাঙাভাঙির মধ্যে বুলডোজার বাবা তো আমরা নই, সুতরাং আমাদের ভাঙাভাঙির মধ্যে আমি যাই না, কারণ পারমিশন তো ওনারাই দিয়েছেন, নাহলে তো বড় বিল্ডিং এয়ারপোর্টের পাশে হয় না। আর এই দুর্ঘটনা ঘটার পরেই সতর্ক হয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা বলছেন যে বিমান যে ওঠানামা করে যে জায়গাটা সেটাকে বলা হয় ফানেল জোন, সেখানে বিপদ বাড়াচ্ছে এই বহুতল বা বড় বড় গাছ। মধ্যমগ্রাম পুরসভাকে গাছ কাটা এবং পোস্টের হাইট, লাইট পোস্ট যেগুলো রয়েছে সেগুলোর হাইট কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক বহুতল। এয়ারপোর্ট অথরিটির অনুমতিতেই তৈরি হয়েছে বহুতলগুলি। বহুতল ভাঙার নির্দেশিকা এখনো আসেনি। বাসিন্দাদের পুনর্বাসন আর ক্ষতিপূরণের বিষয়টিও ভাবতে হবে বলছে মধ্যমগ্রাম পুরসভা।
হায়দ্রাবাদ দুর্ঘটনার পর দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কতগুলো নতুন নির্দেশিকা নিতে চলেছে। ইতিমধ্যেই দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যমগ্রাম পৌরসভার সঙ্গে বৈঠক করেছে। এই যে এয়ার যাচ্ছে এবং এই যে প্লেন যাচ্ছে, এটা একদম ফানেল জোন। বিটি কলেজ মোড় থেকে সুকান্তনগর মোড় পর্যন্ত এই অংশটা যশোর রোডের ওপর দিয়ে প্লেন নামে এবং ওঠে। ফলত এই জায়গাটা ফানেল জোন হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেই ফানেল জোনে কোনো রকমভাবে 3 তলার বেশি উঁচু কোনো বাড়ি যাতে না হতে পারে, সেই জন্য এয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ কঠোর নির্দেশিকা জারি করেছে। এবং একই সঙ্গে এই এলাকাতে বেশ কিছু গাছ রয়েছে, তার সঙ্গে রয়েছে হাইমার্চ লাইট, সেগুলোকে ছোট করতে হবে, হাইটে নামিয়ে নিয়ে আসতে হবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এয়ারপোর্ট, একদম যশোর রোড লাগোয়া এই এয়ারপোর্ট, এই প্লেন উঠছে নামছে, তার পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে অনেকগুলো বহুতল রয়েছে। সেই বহুতলগুলোর কি হবে এ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট নির্দেশিকা না থাকলেও এই বহুতলগুলো নিয়েও একদম এয়ারপোর্টের লাগোয়া যে বহুতলগুলো রয়েছে সেগুলোতেও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে নতুন নির্দেশিকা আসবে। আমরা মধ্যমগ্রাম পৌরসভা সূত্রে এখনও পর্যন্ত যতটা জানতে পারছি যে নতুন করে 3 তলার উঁচুতে কোনো বিল্ডিংয়ের পারমিশন এই ফানেল জোনে দেওয়া হবে না, এমন নতুন নির্দেশিকা নিয়েই মধ্যমগ্রাম পৌরসভায় বৈঠক করেছেন তারা। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এবারে এটিএম লুটের ঘটনা দিকে নজর রাখবো। কি করছে দুষ্কৃতীরা দেখুন। প্রথমে রেকি করে নিচ্ছে, কোথায় গার্ড নেই সেই সমস্ত এটিএম তারা খুঁজছে। সুযোগ বুঝে নিখুঁত পরিকল্পনা, 5 থেকে 8 মিনিট নিচ্ছে, সাফ হয়ে যাচ্ছে এটিএম এর লক্ষ লক্ষ টাকা। কয়েকদিনের মধ্যেই দেশে এটিএম লুটের সংখ্যা 100 পার করেছে। উত্তরবঙ্গ জুড়ে পরপর এটিএম লুটের ঘটনা সামনে এসেছে। কিছু বুঝে ওঠার আগেই ব্যাগ ভর্তি টাকা নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সিসিটিভি বিহীন রাস্তায় টার্গেট দুষ্কৃতীদের। আসা যাওয়ার পথে বেশ কয়েকবার নাম্বার প্লেটও বদল করে ফেলছে গাড়ির। ময়নাগুড়ি ছাড়া প্রত্যেকটি এটিএম লুটের দুষ্কৃতীরা এখনো অধরা। এটিএম লুটের কিনারায় কার্যত দিশে পাচ্ছে না পুলিশ। স্থানীয়দের যে অভিযোগ, 100 ডায়াল করলে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। দিল্লি, রাজস্থান, ব্যাঙ্গালোর, হরিয়ানা, বাংলায় পুলিশের চোখে ধুলো দিয়ে চলছে পরপর এটিএম লুট। ময়নাগুড়ি কাণ্ডে গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের জেরায় একাধিক তথ্য উঠে এসেছে। মূলত 5 জনের একটা টিম কাজ করছে। বিভিন্ন রাজ্যের বাছাই করে এটিএম লুটের প্রশিক্ষিত এরা দুষ্কৃতী। একে অপরের সম্পর্কের নাম ছাড়া আর কিচ্ছু জানে না। ওয়েল্ডিং মিস্ত্রি ভল্ট কেটে বের করছে টাকা। এটিএম এর ভেতরে টাকা ব্যাগে ভরে 2 জন। এটিএম এর বাইরে পরিস্থিতিতে নজর রাখে 1 জন। গাড়ি স্টার্ট দিয়ে তৈরি থাকে আরো 1 জন। ব্যাস, কেল্লাফতে এটিএম লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই মুহূর্তে আপনাদের জানায়, ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একটি বন্দর শহর হাইফা, সেখানে হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কমলেশ আছেন। কমলেশ, কি খবর? হাইফায় যে এই মুহূর্তে ছবিটা সামনে আসছে, একটাই কথা বলতে হয় যে ইসরায়েলের যে বহু চর্চিত আয়রন ডোম, সেটা আরেকবার ফেল করলো বলেই মনে হচ্ছে। তার কারণ একটা ব্যালিস্টিক মিসাইল এই মুহূর্তে হাইফায় আছড়ে পড়েছে এবং একটা সেল টাওয়ার বলে একটা বড় উঁচু বাড়ি দেখা যাচ্ছে এবং তার ঠিক পেছনেই হাইফা বন্দর, সম্ভবত বন্দর টার্গেট ছিল বলে মনে করা হচ্ছে। এবং যেখানে ভেঙে পড়েছে মিসাইলটা, সেই অঞ্চলটাতে কিন্তু একাধিক সরকারি অফিস, এমনকি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ারের অফিস রয়েছে বলেও আমরা খবর পাচ্ছি। হাইফা এই মুহূর্তে বিপর্যস্ত। ধন্যবাদ কমলেশ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।